Assalamu alaikum, my dear students. Hope you are well. I am welcoming you to my English class. Today, I am going to give you some instructions. One, how to do well in question number 3 of your English first paper. And the question that is given in question number 3 is fill in the gaps in the summary of a scene passage. That means based on a scene passage from your EFT book or English for Today book, there is given a text or a passage, and after following the passage there is given a summary of the passage, and then 5 words are missing in that passage or in that summary, and you are asked to find out the suitable words to fill in those gaps. অর্থাৎ তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের আলোকে সেখান থেকে একটি ছোট প্যাসেজ এখানে তুলে ধরা হয়। সেই প্যাসেজের নিচে প্যাসেজটিকে সামারাইজ করে প্যাসেজেরই একটি সামারি দিয়ে সেখানে 5টি গ্যাপ দিয়ে তোমাদের জন্য উপস্থাপন করা হয় এবং তোমাদের সেই গ্যাপগুলো পূরণ করতে বলা হয়। নাও the question is maximum time you have to fill in these gaps using a single word. অর্থাৎ সবচেয়ে বেটার হচ্ছে সেখানে যেহেতু সুইটেবল ওয়ার্ড বলেছে, বেটার হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে, একটা ওয়ার্ড দিয়ে, নট উইথ ফ্রেজ অর ক্লজ, ওয়ার্ড দিয়ে বাক্যটি পূরণ করা, ওয়ার্ড দিয়ে প্যাসেজটি পূরণ করা। তাহলে সেই ক্ষেত্রে আমরা পূরণ করতে গিয়ে সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়ি। ফ্রম মাই এক্সপিরিয়েন্স আই হ্যাভ সিন দ্যাট মেনি অফ আওয়ার গুড স্টুডেন্টস আর নট ডুইং ওয়েল ইন দিস। আমি এটা লক্ষ্য করেছি আমাদের অনেক ভালো ভালো শিক্ষার্থী, মেরিটোরিয়াস শিক্ষার্থীরাও এই আইটেমটিতে মূলত তারা একটু হেজিটেশনে ভোগে। তাদের অ্যান্সার পরীক্ষায় হয়তো বা তারা ভালো মার্কস পাচ্ছে, বাট দে আর নট কনফিডেন্ট অ্যাবাউট দেয়ার অ্যান্সার, কিন্তু তাদের অ্যান্সারের বিষয়ে তারা কনফিডেন্ট থাকে না। সো চলো আমরা আজকে একটু শিখে নিই তোমরা কিভাবে ইউ ক্যান গ্রো ইউর কনফিডেন্স, আর হাউ শুড ইউ ট্রিট, হাউ শুড ইউ অ্যাড্রেস কোশ্চেন নাম্বার 3। রিড দ্য হোল কোশ্চেন আটারিং ড্যাশ ইন দ্য প্লেসেস অফ ড্যাশ। অর্থাৎ প্রথমে আমরা প্যাসেজটি পড়বো না, যেহেতু আমাদের প্যাসেজটি আগেই পড়া থাকে, এটা একটা সিন প্যাসেজ, এটা কোনো আনসিন প্যাসেজ নয়। সো উইল রিড দ্য কোশ্চেন, ফলোইং কোশ্চেন। সো রিড দ্য হোল কোশ্চেন আটারিং ড্যাশ ইন দ্য প্লেসেস অফ ড্যাশ। অর্থাৎ কোনো ড্যাশে আমরা থামবো না, আমরা প্রত্যেকটি ড্যাশের জায়গায় ড্যাশ উচ্চারণ করে আমরা হোল কোশ্চেনটি পড়ে ফেলবো। দেন আইডেন্টিফাই দ্য সেন্টেন্সেস অফ দ্য প্যাসেজ ম্যাচড উইথ দ্য কোশ্চেন। এবার সামারি যেহেতু লিখেছে, তার মানে যে সেন্টেন্সগুলো আমার এই কোশ্চেনের যে সেন্টেন্সগুলোর সাথে প্যাসেজের যে সেন্টেন্সগুলোর মিল আছে, সেই সেন্টেন্সগুলো আন্ডারলাইন করে ফেলি। অর্থাৎ প্যাসেজের সব সেন্টেন্সকে তো সামারাইজ করবে না, প্যাসেজের যে সেন্টেন্সগুলোর সাথে আমার সামারির যে সেন্টেন্সগুলো বা ড্যাশ আছে এই যে সেন্টেন্সগুলো, সেগুলোকে আমি আন্ডারলাইন করে ফেলবো যে এই সেন্টেন্সগুলোর সম্পর্কে আমাকে জানতে হবে। আইডেন্টিফাই দ্য রিকোয়ার্ড ওয়ার্ড অর ইনফরমেশন। এখন যে মিসিং ওয়ার্ডটি আছে সেখানে কি ধরনের তথ্য লাগবে, সেখানে কি ধরনের শব্দ বসাতে হবে, এটা নির্ণয় করার চেষ্টা করতে হবে। আইডেন্টিফাই দ্য পজিশন অফ দ্য মিসিং ওয়ার্ড। এইবার তোমাকে আবার গ্রামারের ভাষায় চলে যেতে হবে। সেটা হচ্ছে তোমাকে শুধু ওয়ার্ড বা ইনফরমেশন খুঁজে পেলেই হবে না, তোমাকে এবার ওই ওয়ার্ডটির পজিশন নির্ণয় করতে হবে। অর্থাৎ ড্যাশ যেখানে দেয়া আছে সেখানে আমি যে ওয়ার্ডটি সিলেক্ট করব সেই ওয়ার্ড কোন পজিশনে বসবে, সাবজেক্ট, অবজেক্ট, আফটার প্রিপোজিশন, আফটার কনজাংশন, দ্যাট মিনস কোন পজিশনে সেটা বসতেছে। অর্থাৎ ইন আ সেন্টেন্স ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড হ্যাজ এ পজিশন। অর্থাৎ একটি বাক্যের মধ্যে প্রত্যেকটি ওয়ার্ডই একটা পজিশন দখল করে থাকে। তাহলে বাক্যের কোন পজিশনে সেই ওয়ার্ডটি আছে, ট্রাই টু এন্ড সেই পজিশন নির্ণয় করতে হবে। পজিশন যদি নির্ণয় করতে পারি তাহলে সেই পজিশনে কোন ধরনের ওয়ার্ড বসে। দ্যাট মিনস প্যাসেজে হয়তো বা আছে ভার্ব একটি ওয়ার্ড, কিন্তু আমার এই এখন আমাকে সামারি যখন করতে দিয়েছে কোশ্চেনে সেখানে নাউন হবে। তাহলে ওই ভার্ব থেকে আমি কিভাবে নাউন করবো এটা তো আমি আগের ক্লাসগুলোতে শিখেছি, আমি সাফিক্স প্রিফিক্স শিখেছি। তার মানে আমি সেখানে শিখেছি যে কিভাবে একটা ভার্বকে নাউন বানাতে হয়, কিভাবে একটা অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব বানাতে হয়, কিভাবে একটা নাউনকে অ্যাডজেক্টিভ বানাতে হয়। সো এগুলো আমরা কেন শিখেছি? এগুলো শিখেছি হচ্ছে টু এনরিচ আওয়ার ভোকাবুলারি। আমরা ভোকাবুলারি এনরিচ করার জন্য এটা শিখেছি। তাহলে যখন আমরা ভোকাবুলারি এনরিচ করতেছি আমরা কিন্তু খুব সহজেই মিসিং ওয়ার্ডটা আমার মাথায় আসবে। সো ইওর নেক্সট ডিউটি ইজ টু এনরিচ ইউর ভোকাবুলারি। যার ভোকাবুলারি যত এনরিচড তার ইংরেজি তত এনরিচড। সো ইট ইজ নট পসিবল টু নো অল দ্য ওয়ার্ডস অফ আ ল্যাঙ্গুয়েজ। কারো পক্ষে এটা সম্ভব নয় যে কোনো ভাষার সকল শব্দের মিনিং জানা, বাট সাম নো মোর অ্যান্ড সাম নো লেস।
কেউ কেউ বেশি জানে আর কেউ কেউ কম জানে। যারা বেশি জানে তারা ইংরেজিতে ভালো, যারা কম জানে তারা ইংরেজিতে অপেক্ষাকৃত কম ভালো। সো ইউ মাস্ট ট্রাই টু এনরিচ ইউর ভোকাবুলারি। Try to infer with the help of other words of the sentence. অর্থাৎ তুমি কোনোভাবেই ওয়ার্ডটি খুঁজে পাচ্ছ না, তখন তোমাকে যেটা করতে হবে ট্রাই টু ইনফার। ইনফার মানে হচ্ছে অনুমান করে নেওয়া, গেস করে নেওয়া, অ্যান্টিসিপেট করে নেওয়া। সো ট্রাই টু ইনফার, অনুমান করার চেষ্টা করো। ইনফার শব্দের অর্থ হচ্ছে অনুমান করা। ট্রাই টু ইনফার, অনুমান করার চেষ্টা করো উইথ দ্য হেল্প অফ আদার ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ একটি সেন্টেন্সের মধ্যে কমপক্ষে ৫টি ৭টি শব্দ থাকে, তার মধ্যে থেকে একটি শব্দ মিসিং আছে। তাহলে তোমাকে বলা হচ্ছে ট্রাই টু ইনফার, তোমাকে এখানে অনুমান করতে হবে সেই মিসিং শব্দটি কি হতে পারে। এই ক্ষেত্রে তোমাকে হেল্প করবে হচ্ছে বাকি ৭-৮টা যে শব্দ আছে, ওয়ার্ড আছে, সেগুলো তোমাকে হেল্প করবে যে এই ওয়ার্ডটা এখানে বসালে আমাদের বাকিদের কোনো ক্ষতি নেই। উই উইল বি ইন গুড কন্ডিশন, আমরা ভালো অবস্থায় থাকবো। আর দ্য সেন্টেন্স উইল বি ভেরি মাচ মিনিংফুল, বাক্যটি খুবই সুন্দর, মিনিংফুল, অর্থপূর্ণ বাক্য পরিণত হবে। ডোন্ট বিলিভ এনি হেয়ারসে, কারো কান কথায়, অর্থাৎ তোমার আশপাশ থেকে কে কে অ্যান্সার বললো সেটাতে বিশ্বাস করো না। রাদার বি কনফিডেন্ট অফ ইউর অ্যাবিলিটি, বরং তোমার অ্যাবিলিটি, তোমার সক্ষমতার উপরে নির্ভর করো। বিকজ ইন ইউর নেক্সট ফেজ অফ ইউর লাইফ ইউ আর টু ফেস দ্য মিউজিক, অর্থাৎ তোমাকে নিজেকেই ঠেলা সামলাতে হবে। আহ, তোমাকে নিজেকেই তোমার মোকাবেলা করতে হবে তোমার ডিফিকাল্টির। সো ডোন্ট বিলিভ এনি হেয়ারসে, কারো কান কথা না শুনে বি কনফিডেন্ট অফ ইউর অ্যাবিলিটি, নিজের ক্ষমতা, নিজের পারদর্শিতার উপরে আত্মবিশ্বাস অর্জন করো। অ্যান্সার্স মে ভ্যারি, অর্থাৎ আমরা ফিল ইন দ্য গ্যাপসের জন্য যে অ্যান্সারগুলো খুঁজে বের করবো সেগুলো ভ্যারি করতে পারে, এক একজনের এক এক রকম হতে পারে। ডোন্ট গেট প্যানিক, এই ক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বরং এটা শিওর হও দ্য অ্যান্সার অর্থাৎ দ্য ওয়ার্ড ইউ হ্যাভ টেকেন ইজ কারেক্ট অ্যাকর্ডিং টু গ্রামার অর অ্যাকর্ডিং টু সেন্টেন্স স্ট্রাকচার। অর্থাৎ এতক্ষণ যে আলোচনা করলাম যে সেটা যদি গ্রামারের আলোকে বা সেন্টেন্স স্ট্রাকচারের আলোকে, বাক্যে তার পজিশনের আলোকে বাক্যটি যদি কারেক্ট হয়, তাহলে ইট ইজ অবভিয়াসলি কারেক্ট অ্যান্ড এক্সামিনার উইল গিভ ইউ মার্ক। দেন আমরা আরো জানতে চাচ্ছি যে আমরা আসলে কিভাবে ভালো করব, আমরা এই ফিল ইন দ্য গ্যাপস এই আইটেমটাতে কিভাবে ভালো করব, এটা কোন গ্রামার আইটেম পড়লে ভালো করব। গ্রামার আইটেম পড়ে এটা ভালো করার কোনো কিছু নেই। গ্রামার আইটেম তো আমরা প্র্যাকটিসের মাধ্যমে যখন কাজে লাগাবো তখন সেটা হচ্ছে কাজে লাগবে। গ্রামার কোনো ল্যাঙ্গুয়েজ নয়। রিড আ লট, এই ক্ষেত্রে সবচেয়ে বড় সাজেশন হচ্ছে রিড আ লট, প্রচুর পরিমাণে পড়তে হবে, রিডিং পড়তে হবে, প্রচুর রিডিং যারা পড়বে, রিডিং পড়লেই তুমি বুঝবে কোন শব্দের পরে কোন শব্দ দিলে মিলে যায়। কেননা তোমার রিডিং যখন পড়বে তখনই তোমার মধ্যে খটকা লাগবে যে এখানে এই শব্দটা দেয়াতে সেন্টেন্সটা মিলছে না। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইজ নট আ গ্রামার আইটেম, এটা আমি তোমাদের বলেছি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই আইটেমটি অর্থাৎ শূন্যস্থান পূরণ, এটা গ্রামারের কোনো আইটেম নয়, এটা টেন্স নয়, ভয়েস নয়, ন্যারেশন নয়, সাফিক্স নয়, প্রিফিক্স নয়, অর্থাৎ কোনো গ্রামার আইটেম নয়। রেদার ইটস দ্য অ্যাপ্লিকেশন অফ অল গ্রামাটিক্যাল রুলস আর নলেজ, বরং এটা হচ্ছে এমন একটি প্রয়োগের জায়গা যেখানে গ্রামারের সকল রুলস, গ্রামারের তোমার সকল নলেজ, সব ধরনের নলেজ, সব অ্যাপ্লিকেশন হতে পারে। So, if you are sound in fill in the blanks, you are quite sound in all grammar items. অর্থাৎ তোমার fill in the blanks ভালো হওয়া মানে তোমার ওই ভাষাটিতে দক্ষতা বেশি, দিস ইজ আ প্রুফ, অর্থাৎ এটা একটি প্রমাণ হওয়ার বিষয় বা প্রমাণিত হয়ে যায়। সো তোমার এই আইটেমগুলোকে ফোকাস করে তোমার 3 নাম্বার কোশ্চেনকে ট্রিট করতে হবে। অ্যান্ড ইউ মাস্ট টেক টাইম বিকজ ইউ উইল জাস্ট রাইট 5 ওয়ার্ডস। তোমার 5টি মার্ক পাওয়ার জন্য জাস্ট 5টি ছোট ছোট শব্দ লিখতে হবে। বাট টু ফাইন্ড আউট দিস 5 কারেক্ট ওয়ার্ডস ইউ মাস্ট স্পেন্ড অ্যাট লিস্ট 5 to 10 মিনিটস। অর্থাৎ এই ছোট্ট একটি প্যাসেজ পড়ে হলেও তোমাকে কমপক্ষে 5 থেকে 10 মিনিট সময় নিতে হবে। সময় নিয়ে নিয়ে তোমাকে এই কারেক্ট শব্দটি বের করতে হবে। বাট ইফ ইউ কিপ অনলি 2 or 1 minute টু রাইট দ্য অ্যান্সার দেন ইট ইজ নট পসিবল। একবার রিডিং করে তুমি অ্যান্সার বের করার চেষ্টা করবে, ইট ইজ নট লাইক দ্যাট। এই আইটেমটার নামই হচ্ছে রিডিং প্র্যাকটিস। তোমরা দেখবে তোমাদের কোশ্চেনের উপরে লেখা থাকে রিডিং পার্ট, তার মানে রিডিং পড়ার উপরেই নির্ভর করবে তুমি এই পার্টে কত ভালো করবে। এটা কিন্তু রাইটিং পার্ট নয়, এটা হচ্ছে রিডিং পার্ট। অর্থাৎ তুমি রিডিংয়ে যদি ভালো হও, তোমার রিডিং পড়াটা যদি ভালো থাকে, রিডিংয়ে যদি তোমার সাউন্ড নলেজ থাকে, তাহলেই তুমি এই আইটেমটিতে ভালো করবে। সো কিপ প্র্যাকটিসিং, তোমাদের মূল কাজ হচ্ছে প্র্যাকটিস করে যাওয়া, প্র্যাকটিসের মাধ্যমে শেখা যে এখানে কোন শব্দটি হবে, কেন হলো, এভাবে তোমাকে পজিশনগুলো নির্ণয় করতে হবে। সো নাও উই আর গোয়িং টু হ্যাভ আ প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, দ্যাট ইজ পার্থপ্রতিম মজুমদার। You have already learned this passage from your EFT book.
তোমরা নিশ্চয়ই তোমাদের ইএফটি বই থেকে এই প্যাসেজটি তোমাদের পড়েছো বা তোমাদের পড়ানো হয়েছে। আমরা এই প্যাসেজটা আগে পড়বো না, আমরা সরাসরি কোশ্চেনে যাবো। আমরা ইতিমধ্যে শিখেছি যে আমরা সরাসরি আগে কোশ্চেনে যাবো। কোশ্চেনে যাওয়ার পরে যদি আমার হেল্প প্রয়োজন হয় তখন আমি প্যাসেজের দিকে তাকাবো। কারণ প্যাসেজ তো আমার আগেই পড়া আছে। প্যাসেজে তো আমার পার্থপ্রতিম মজুমদার নামটি শোনার সাথে সাথে এই প্যাসেজের হেডলাইন দেখার সাথে সাথে তো তার সম্পর্কিত সকল ইনফরমেশন আমার মাথায় চলে এসেছে। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কেমন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তিনি কিসের জন্য বিখ্যাত ছিলেন, তার পরিবার কেমন ছিল, তার বাবা কি করতেন, তিনি কোথায় বিখ্যাত হয়েছিলেন, কিভাবে বিখ্যাত হয়েছিলেন, তিনি কোথায় বাস করতেন, এরপর হচ্ছে তিনি তাকে আমরা কেন গ্রেট বলি, তার নাম কেন এত উচ্চারিত হয়, কার দ্বারা তিনি উৎসাহিত হয়েছিলেন। অর্থাৎ এই তথ্যগুলো তো অটোমেটিক আমার মাথার মধ্যে কিলবিল শুরু করে দেবে। কেননা আমি তো এই প্যাসেজটা যদি আত্মস্থ করে থাকি, প্যাসেজটা যদি আমি ভালো করে পড়ে থাকি, ঠিক তেমনি তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের প্রত্যেকটা প্যাসেজ তোমাকে এভাবে আত্মস্থ করতে হবে দ্যাট all sorts of information come into your mind instantly। অর্থাৎ ওই প্যাসেজটির নাম বলার সাথে সাথে ওই প্যাসেজ রিলেটেড যত তথ্য আছে সকল প্রকারের তথ্য যেন তোমার মাথায় চলে আসে। Now let us get started. Many of us do not know about Parthapratim Majumdar. Dash was a mime artist. He performed day-to-day activities in his dash. This dash artist was born in Bangladesh. He passed a part of his boyhood at his dash village. He met a famous mime artist in Kolkata dash Jogesh Datta. So let us begin. Now এখন আমরা পুরো বাক্যটা পড়ে নিয়েছি, পুরো কোশ্চেনটা। এখন আমরা সেন্টেন্স বাই সেন্টেন্স প্র্যাকটিস করব। মেনি অফ আস ডু নট নো, আমাদের মধ্যে অনেকেই জানে না অ্যাবাউট পার্থপ্রতিম মজুমদার, পার্থপ্রতিম মজুমদার সম্পর্কে ড্যাশ ওয়াজ এ মাইম আর্টিস্ট। তাহলে এখানে যদি আমরা সরাসরি আহ, পার্থপ্রতিম মজুমদার ওয়াজ এ মাইম আর্টিস্ট, তাহলে দেখো বাক্যটি কোনোভাবেই মেলে না। কেননা এই বাক্যটি একটা কমপ্লেক্স সেন্টেন্স। আমরা কিন্তু গ্রামারে কমপ্লেক্স সেন্টেন্স শিখেছি, তাহলে সেটা অ্যাপ্লাই করব কোথায়? কমপ্লেক্স সেন্টেন্স করতে হলে এখানে আমাদের একটা রিলেটিভ কনজাংশন লাগবে, রিলেটিভ প্রোনাউন দিয়ে একটা কনজাংশন দিতে হবে। সেই কনজাংশন হিসেবে এখানে কাজ করবে, আমরা দেখতে পাচ্ছি ব্যক্তি আছে, পার্থপ্রতিম মজুমদার উনি হচ্ছেন একজন ব্যক্তি। আমরা জানি ব্যক্তি হলে কনজাংশন রিলেটিভ প্রোনাউনের কনজাংশন হয় হু। তাহলে মেনি অফ আস ডু নট নো, আমাদের মধ্যে অনেকেই জানে না অ্যাবাউট পার্থপ্রতিম মজুমদার, পার্থপ্রতিম মজুমদার সম্পর্কে। হু ওয়াজ আ মাইম আর্টিস্ট, যিনি ছিলেন একজন মূকাভিনেতা, অর্থাৎ যিনি মূকাভিনয় করতেন। হি পারফর্ম ডে টু ডে অ্যাক্টিভিটিস ইন হিজ ড্যাশ, অর্থাৎ তিনি পারফর্ম করতেন তার ডে টু ডে অ্যাক্টিভিটিস, তার দৈনন্দিন কাজগুলোকে তিনি পারফর্ম করতেন, তিনি ফুটিয়ে তুলতেন কিসের মাধ্যমে? ইন হিজ, আমরা একটু আগে জেনেছি তিনি কি আর্টিস্ট, মাইম আর্টিস্ট, তার মানে তার কাজ কি? মাইম করা। তাহলে ইন হিজ মাইম, অর্থাৎ তার মাইম, মাইম মানে মূকাভিনয়, এটা নাউন। তাহলে ইন হিজ মাইম, তার মূকাভিনয়ের মধ্যেই তিনি তার দৈনন্দিন কাজগুলো ফুটিয়ে তুলতেন। তাহলে আমরা পেলাম ইন হিজ মাইম। দিস ড্যাশ আর্টিস্ট, তাহলে আমরা খুব সহজেই বলতে পারি এই আর্টিস্টটি, অর্থাৎ আমাদের এই পার্থপ্রতিম মজুমদার এই আর্টিস্টটি কেমন আর্টিস্ট ছিলেন। কেননা দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ এবং আর্টিস্ট হচ্ছে নাউন, মাঝখানে হচ্ছে একটি অ্যাজেক্টিভ বসতে পারে। তাহলে কেমন আর্টিস্ট ছিলেন, তাহলে আমরা নিশ্চয়ই কোনো আহ, অল্প দামি বা খুব অপ্রসিদ্ধ বা আমরা বলতে পারি যে অজানা কোনো আর্টিস্ট নিয়ে কথা বলছি না। এই যে দেখো এখানে আছে, আমরা এখানে নিশ্চয়ই একজন খুবই নাম করা একজন আর্টিস্ট নিয়ে কথা বলছি। আর কেউ যখন বিখ্যাত বা নাম করা হয় তার জন্য আমরা ব্যবহার করি গ্রেট। তাহলে দিস গ্রেট আর্টিস্ট অথবা দিস ফেমাস আর্টিস্ট অথবা দিস ইমিনেন্ট আর্টিস্ট অথবা দিস প্রমিনেন্ট আর্টিস্ট, অর্থাৎ বাংলায় যদি বলি এই বিখ্যাত, এই সুনামধন্য, এই সুপরিচিত, অনেক ওয়ার্ড ব্যবহার করা যায়, আমরা অনেক অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি। সো দিস ড্যাশ আর্টিস্ট, দিস ফেমাস আর্টিস্ট was born in Bangladesh. He passed a part of his boyhood at his dash village. আবার খেয়াল করো, at his village enough, কিন্তু ড্যাশ দেওয়ার অর্থ হচ্ছে হিজ হচ্ছে পসেসিভ, ভিলেজ হচ্ছে নাউন। আমরা একটু আগে শিখেছি ডিটারমিনারের পরে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তাহলে হিজ ড্যাশ ভিলেজ, তাহলে তার কোন ভিলেজে তিনি তার বয়হুড কাটিয়েছিলেন? তার নিজস্ব ভিলেজ, অর্থাৎ তার নিজস্ব বলতে আমরা কি বোঝাই? নেটিভ। আবার বলতে পারি তার পূর্বপুরুষদের ভিলেজ। এখানে যেমন দেখো এই প্যাসেজটিতে অলরেডি কথা বলা আছে যে তার আর্লি ইয়ার্স, আর্লি ইয়ার্স মানেই তো বয়হুড, কোথায় কাটিয়েছিলেন? অ্যানসেস্ট্রাল হোম। তাহলে আমরা সরাসরি অ্যান্সার যেহেতু পাচ্ছি প্যাসেজ থেকে, আমরা এটাই লিখবো যে ইন হিজ অ্যানসেস্ট্রাল ভিলেজ, অর্থাৎ তার পূর্বপুরুষদের গ্রামে। হি মেট আ ফেমাস মাইম আর্টিস্ট ইন কলকাতা
ড্যাশ যোগেশ দত্ত। অর্থাৎ আমরা যখন কোনো প্লেস বা কোনো প্রপার নাউন এর আগে ড্যাশ পাবো, তখন আমরা খেয়াল করব এখানে কি আ তাকে তার নাম, সে কি নামে পরিচিত, তাকে লোকজন কি নামে ডাকতো, এরকম কোনো অর্থ প্রকাশ করছে কিনা। আমি আবার বলছি, কোনো প্রপার নাউনের আগে ড্যাশ থাকলে আমরা খেয়াল করব এটা দ্বারা ওই জায়গা বা ওই প্রপার নাউনকে কি নামে ডাকা হতো বা কি নামে পরিচিত ছিল, এরকম কোনো কিছু বোঝালে সেই ক্ষেত্রে আমরা খুব সহজেই বলতে পারবো নেমড যোগেশ দত্ত অথবা কল্ড যোগেশ দত্ত। তবে বেটার হচ্ছে নেমড ব্যবহার করা, যে তার নাম ছিল যোগেশ দত্ত। তাহলে হি মেড a famous mime artist in Kolkata named 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 যোগেশ দত্ত। The next one, Parthapratim Majumdar was born into a family of dash performers. In a family of dash performers. তাহলে আমরা কেমন ফ্যামিলি, তার এই ফ্যামিলিরা কি পারফর্ম করতো আমরা একটু দেখে নেই এখানে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি কালচারাল অ্যাক্টিভিটিস, অর্থাৎ তিনি যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সেই গ্রামটি কালচারাল অ্যাক্টিভিটিসে অনেক প্রসিদ্ধ ছিল, অর্থাৎ আগে থেকে তাদের ঐতিহ্য ছিল, তারা কালচারাল অ্যাক্টিভিটিস করত। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যে অ্যান্সারটা সিলেক্ট করতে পারি সেটা হচ্ছে অফ আ ফ্যামিলি অফ কালচারাল পারফর্মার্স, অর্থাৎ সাংস্কৃতিক পারফর্মার্সদের একটি ফ্যামিলি, আ ফ্যামিলি অফ ট্রেডিশনাল পারফর্মার্স, ফ্যামিলি অফ আর্টিস্টিক পারফর্মার্স, অর্থাৎ এখানে শিল্প সমৃদ্ধ অথবা ঐতিহ্যগত অথবা সংস্কৃতিগত একটা ওয়ার্ড বসবে। তাহলে আমরা পেলাম এখানে কি হতে পারে, ট্রেডিশনাল হতে পারে, কালচারাল হতে পারে, আর্টিস্টিক। হিজ বার্থ প্লেস ওয়াজ ফুল অফ ড্যাশ, অর্থাৎ তার বার্থ প্লেসে কি ছিল, যেমন দেখো এখানে লেখা আছে যে was well known for its cultural activities, various types of cultural shows। দেখো অর্থাৎ তার এলাকায় অনেক কি ছিল, কালচারাল আর্টিস্ট ছিল, অর্থাৎ সাংস্কৃতিক কর্মী ছিল। তাহলে আমরা লিখতে পারি যে হিজ বার্থ প্লেস ওয়াজ ফুল অফ আর্টিস্ট, অর্থাৎ তার বার্থ প্লেসে অনেক আর্টিস্ট ছিল, অর্থাৎ অনেক শিল্পী ছিল। হিজ ফাদার ওয়াজ অলসো আ কালচারাল ড্যাশ, আ কালচারাল পারসন, আ কালচারাল ম্যান, আ কালচারাল পার্সোনালিটি, অর্থাৎ তার বাবা নিজেও ছিলেন একজন কালচারাল সাংস্কৃতিক মনালোক। হিজ ফাদার ড্যাশ অল হি কুড ফর হিজ সান, তাহলে তার বাবা ড্যাশ, এখানে দেখো ভার্ব নেই, মিসিং। তাহলে হিজ ফাদার ডিড, তার বাবা করেছিলেন, অল সবকিছু, হি কুড ফর হিজ সান, অর্থাৎ তার ছেলের জন্য যা করা সম্ভব ছিল তার সবটুকুই তিনি তার ছেলের জন্য করেছিলেন। হি টুক ফর্মাল লেসন অন মাইম হোয়াইল ড্যাশ ইন কলকাতা, গ্রামারের ভাষায় হোয়াইলের পরে আমরা আইনজি যুক্ত ভার্ব নিতে পারি। তাহলে হি টুক ফর্মাল লেসন, তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছিলেন অন মাইম মূকাভিনয়ের উপর, ওয়াইল স্টেইং ইন কলকাতা, কলকাতায় থাকার সময়। দেখো 1966 থেকে 1972 তিনি এই 6 বছর ছিলেন। এটাকে আমরা স্টেইংও বলতে পারি, লিভিংও বলতে পারি, ওয়াইল লিভিং ইন কলকাতা অথবা ওয়াইল স্টেইং ইন কলকাতা, অর্থাৎ কলকাতায় অবস্থানের সময়। নাম্বার 3, পার্থপ্রতিম মজুমদার ওয়াজ বর্ন ইন আ ড্যাশ এনলাইটেনেড ফ্যামিলি। এখানে লক্ষ্য করে গ্রামারের ভাষায় কি বলে, ইন আ ড্যাশ এনলাইটেনেড ফ্যামিলি। এখানে আ হচ্ছে আর্টিকেল, এনলাইটেনেড অ্যাডজেক্টিভ, ফ্যামিলি হচ্ছে নাউন। তাহলে অ্যাডজেক্টিভ পেয়েছি, নাউন পেয়েছি, আর্টিকেল পেয়েছি, মাঝখানে আর্টিকেল এবং অ্যাডজেক্টিভের মাঝে একমাত্র একটি পার্টস অফ স্পিচই বসতে পারে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে কেমন এনলাইটেনেড ফ্যামিলি, কেউ যদি লেখে ইন আ ভেরি এনলাইটেনেড ফ্যামিলি তাহলে কারেক্ট, ইন এ কালচারালি এনলাইটেনেড ফ্যামিলি, সাংস্কৃতিকভাবে আলোকিত পরিবারে তাহলে হবে, ইন আ ট্রেডিশনালি এনলাইটেনেড ফ্যামিলি এটাও হবে। হিজ forefathers house was very big, it was situated in a small locality। আমরা আবার পেয়ে গেছি সেই যোগেশ দত্তের মতো স্মল লোকালিটি, যার নাম কালাচাঁদপাড়া। তাহলে আমরা এখানে লিখব যে নেমড কালাচাঁদপাড়া, যার নাম ছিল হচ্ছে কালাচাঁদপাড়া। মজুমদার's father had deep passion for art। মজুমদার গট ড্যাশ ফর আর্ট ফ্রম হিজ ফাদার, তিনি পেয়েছিলেন, তিনি মূলত তার বাবার কাছ থেকে শিল্পের জন্য কি পেয়েছিলেন, উৎসাহ পেয়েছিলেন, ভালোবাসা পেয়েছিলেন, আগ্রহ পেয়েছিলেন। তাহলে আমরা বলতে পারি গট ইন্সপিরেশন, অর্থাৎ উৎসাহ পেয়েছিলেন, গট লাভ ভালোবাসা পেয়েছিলেন, গট এনথুজিয়াজম উদ্যম পেয়েছিলেন, ফর আর্ট কিসের জন্য,
শিল্পের জন্য ফ্রম হিজ ফাদার। দ্য মোস্ট টার্নিং ড্যাশ, আমরা খুব সহজে বলি টার্নিং পয়েন্ট খুব কিন্তু বলি এই শব্দটা আমরা অফট কোটেড খুব বেশি ব্যবহার করি, যে টার্নিং পয়েন্ট মানে হচ্ছে একটি খুব ভালো সময়, অর্থাৎ একদম জীবনের মোড় ঘুরে যাওয়ার মতো সময়, বড় ধরনের পরিবর্তন। তাহলে দ্য মোস্ট টার্নিং পয়েন্ট অথবা দ্য মোস্ট টার্নিং ইভেন্ট ইন হিজ লাইফ, তার জীবনে হ্যাপেন্ড ঘটেছিল ইন 1966 when he came in touch with Jogesh Datta. One of the performances of Jogesh Datta dash magic spell on him. অর্থাৎ যোগেশ দত্তর একটি পারফরমেন্স তার উপরে একটি মন্ত্রের মতো কাজ করেছিল। তাহলে এটা পাস্ট টেন্সে, তাহলে হ্যাড মানে করেছিল, ম্যাজিক স্পেল মন্ত্রমুগ্ধের মতো কাজ, অন হিম তার উপরে। অথবা আমরা এখানে আরেকটা শব্দ দিতে পারি কাস্ট। কাস্ট মানে হচ্ছে কারোর উপর কোনো কিছু নিক্ষেপ করা বা প্রয়োগ করা। তাহলে যোগেশ দত্তের একটি পারফরমেন্স তার উপরে একটি জাদুর মন্ত্র প্রয়োগ করেছিল, যে সে যেন স্পেল বাউন্ড হয়ে গিয়েছিল। Number 4. Perhaps many of us do not know about Partha Pratim Majumdar. He is dash mime artist. এখানে খুব সহজ, he is a mime artist, অর্থাৎ তিনি একজন মূকাভিনেতা ছিলেন। He dash day to activities in his mime. তাহলে তিনি প্রকাশ করতেন, তিনি ফুটিয়ে তুলতেন। He performed অথবা হি অ্যাক্টেড, অথবা আমরা দিতে পারি হচ্ছে হি প্রেজেন্টেড, তিনি প্রকাশ করতেন, ফুটিয়ে তুলতেন। দেয়ার ওয়াজ স্যাডনেস অ্যাজ ওয়েল অ্যাজ ড্যাশ, আমরা জানি অ্যাজ ওয়েল অ্যাজ দুটি একই ধরনের পার্টস অফ স্পিচকে যুক্ত করে। স্যাডনেস একটি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা ফিলিংস এর নাম। তাহলে দেয়ার ওয়াজ স্যাডনেস অ্যাজ ওয়েল অ্যাজ হ্যাপিনেস ইন হিজ মাইম, অর্থাৎ তার এই অভিনয়ের মধ্যে কষ্টও ছিল, সুখও ছিল। অ্যান্ড দিস ড্যাশ আর্টিস্ট, অর্থাৎ এই বিখ্যাত, তাহলে দিস গ্রেট আর্টিস্ট, this famous artist was born in 1954 in Pabna. He passed most of his early life at his home in his village. In 1966, he went to live with his aunt in Chandarnagar. It is 30 kilometers away. আমরা জানি দূরে বোঝাতে away from হয়, তাহলে away from Kolkata. He met a famous mime artist named Jagesh Datta in Kolkata. So number 4 and number 5, these two are same. So if you have proper knowledge, you can do it well. I am not going to give the solution of this one. So my suggestion to you is that keep practicing, and today or tomorrow you will get enlightened, you will get proper knowledge, and you will be confident in your fill in the blanks. Always keep in mind that those who quit never win, and those who win never quit. অর্থাৎ সবসময় তোমরা মনে রাখার চেষ্টা করবে এই দামি কথাটি, সেটা হচ্ছে যারা ছেড়ে দেয় তারা কখনো জেতে না, আবার যারা জেতে তারা কখনো ছেড়ে দেয় না। অর্থাৎ হাল ছেড়ো না, হাল ধরে রাখো, এক সময় তোমার তরি তীরে ভিড়বেই। সো কিপ স্টেইং উইথ ইউর স্টাডি অ্যান্ড কিপ স্টাডিং, success shall follow you. Hope to meet you soon with a new video lesson in your next class. Until then, Allah Hafiz.